আসসালামু আলাইকুম গাইস। ইদানিং যে গরম পড়ছে আমরা তো ঘেমে শেষ। তারপরে ভাবতাছি কি করা যায়। তারপর আমি ডিসিশন নিলাম নদীর পাড়ে যাব, নদীতে গিয়ে গোসল করে শরীরটা ঠান্ডা করে আসি। তো যেই কথা সেই কাজ, তারপর চলে গেলাম সবার কাছে, সবাইকে গিয়ে বললাম চলো আমরা সবাই আজকে নদীর পাড়ে যাব। তারপর গিয়ে দেখি ওরা সবাই বাইক বের করে রেডি আছে। তারপর আমি হেলমেটটা একজনের হাতে দিয়ে যখনই বাইকের সামনে গিয়েছি দেখি যে বড় ভাই তার বাইকের সামনে নতুন মডিফাই করে ফেলেছে। ওমা, আমি তো অবাক। যাই হোক, তাকে বললাম ভাই মিষ্টি খাওয়াবা না? সে আমাদেরকে কি বললো, মিষ্টির বদলে গু খাওয়াবে। এটা কোনো কথা হইলো? তারপর আমি লক্ষ্য করলাম আমাদের টিমের আরেকজন আসে নাই। তারপর আমি চলে গেলাম সরাসরি তাদের বাড়িতে, গিয়ে দেখি সে তার বাইককে পরিষ্কার করতেছে। তারপর আমি বললাম আমরা সবাই ওখানে গিয়ে রেডি আছি, তুমি এখনো বের হও নাই কেন? চলো তাড়াতাড়ি বের হও। তো বলা মাত্র সে বাড়ি থেকে বের হলো আর আমরা সবাই এক জায়গায় হলাম। তো আমি দেখতেছিলাম যে আমরা মানুষ কতজন আর বাইক নিবো কয়টা, যেহেতু আমাদের 6 জন মানুষ অলরেডি হয়ে গিয়েছে আর 6 জন মানুষ ভালোভাবে দুইটা বাইকে আটে, যার কারণে আমরা দুইটা বাইক নিলাম। না হলে আমাদের কি বাইকের অভাব, আমরা আরো বাইক নিতাম। যাই হোক, এখন পারাবাড়ি বেজেছে, কে কোনটা চালাবে। সবাই তো মনোরঞ্জন চালানোর জন্য পাগল হয়ে গিয়েছে। লাস্টে ফুফাতো ভাই আমার নিয়ে নিল মনোরঞ্জন আর আমরা সবাই চলে গেলাম অ্যাপাচিতে। সরি সবাই না, তিনজন মনোরঞ্জনে আর 3 জন আটিয়ারে। কিন্তু গাইস সত্যি কথা বলতে আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ আমার বড় ভাই আটিয়ার ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। তো আমি পিছন ফিরে লক্ষ্য করতেছিলাম যে তারা এখন আসে না কেন। পরে চেয়ে দেখি তারা বন বন করে আমাদের পিছনে এসে পড়েছে। তারপর দেখি তারা আমাদেরকে ওভারটেক করে আমাদের সামনে যাওয়ার চেষ্টা করলো। কারণ আমরাও কিছুটা কম না, আমরাও অনেক জোরে টানতেছিলাম। কিন্তু আটিয়ারের চেয়ে যেহেতু মনোটনের টান বেশি, যার কারণে তারা আমাদের আগেই চলে গেল। আর গাইস আমাদের এলাকার যে ভিউ ছাড়লেই ফর ইউ, আমরা আমাদের গন্তব্যস্থানে যাই আর আপনারা আমাদের এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ উপভোগ করতে থাকুন। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো হঠাৎ করে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম অ্যাক্সিডেন্টটা অনেক ছোট হয়েছে, কিন্তু আমরা পরে জানতে পারি যে অ্যাক্সিডেন্টটা অনেক বড় হয়েছে। একজনের নাকি হাত ভেঙে গিয়েছে, আরেকজনের নাকি পাও গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো তাদের এটা কপালে ছিল তার কারণে হয়েছে। তো আমরা আবার এক এক করে সবাই উঠে যাই গাড়িতে উঠে আমরা আবার রওনা দিয়ে দিই। তাদের বাইক ভালো হয়, তারা আমাদের আগে চলে গিয়েছে, আমরা তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে দেখি আমাদের সামনে, তারপর আমরা ভন করে রকেটের গতিতে গিয়ে তাদেরকে ধরে ফেলি। তারপর দুইটা বাইক আবার একসাথে চাই। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হঠাৎ করে আমরা দুই বাইক দুই দিকে চলে যাই। তারা বলে আমরা নাকি ভুল রাস্তায় চলে গিয়েছে। তারপর তাড়াতাড়ি করে আমরা আবার বাইকটিকে ঘুরিয়ে আবার রকেটের গতিতে ভন করে চলে যাই তাদের কাছে। গিয়ে দেখি তারা আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর এখন আবার আলোচনা হইতেছে যে কে কোনটা চালাবে। তারপর আমি বললাম যে তুমি ওইটাই যাও আর তুমি ওইটাই যাও। জানি এখানে আপনারা কোনো আগামাথা কিছুই বুঝেন না, কিন্তু তারা ঠিকই বুঝেছে। যাই হোক, তারা বুঝলেই হবে, আপনারা না বুঝলে কিছুই হবে না। তারপর যে যার মতো আবার বাইকে উঠে গেলাম। তারপর একজন আমাকে বলতেছে আমাকে যেন কোনো সময় চমলক্ষ বানাও না। তো আমি দিলাম তাকে চমলক্ষ বানিয়ে। যাই হোক, আপনারা হয়তো জানেন না আমি যার বাইকে বর্তমানে চড়েছি তার বাইকে চললে আমার আত্মা আমি হাতে করে নিয়ে যাই। এটা কিন্তু শুধুমাত্র ফানের জন্য বললাম, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আমি কিন্তু অনেক শক্ত মানুষ, আমি কারো বাইকে চললে ভয় পাই না, শুধু একটু ডরাই। তো আমি লক্ষ্য করি আমাদের পিছনের বাইকটা আমাদের ওভারটেক করে সামনে যাচ্ছে। তাই আমিও ভাইয়াকে বললাম ভাইয়া জোরে চালাও। তো আমরা তাদের সাথে রেস খেলতে খেলতে আমরা এসে পড়ি আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর পারে। গাইস, এই নদীর নাম হচ্ছে যমুনা নদী, আর এর অবস্থান কথা আপনারা সবাই তো জানেন, তাই আমি কষ্ট করে ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দিলাম না। তো এই দিকে দেখি ভাইয়া তার বাইকটিকে উপরে তুলতে পারছে না। যখনই আমি ধাক্কা দিতে তার পিছনে যেতে নেই, দেখেন আমার সাথে কি হয়, গেলাম তাকে সাহায্য করতে আর সে আমাকে ধোকা দিয়ে চলে গেল। যাই হোক, দুনিয়াটা ধোকারই খেলা, কেউ প্রেমে ধোকা খায় আর কেউ সাহায্য করতে গিয়ে ধোকা খায়। যাই হোক, গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম নদীর দিকে আর আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম তুই তো পাগল, একটু পাগলামি করতো। তো পাগলের আর কি কাজ, যখন পাগলামি করতে বলছে তখন করে নাই। আর হঠাৎ করে পিছ থেকে আসমকে এসে আমাকে ধাওয়াইতেছে। তো দৌড়াইতে হঠাৎ করে আমার চোখে পড়ে বাংলাদেশের পতাকা। দেখেন গাইস, বাংলাদেশের প্রতি মানুষের কত টান, গোবর দিয়ে বাংলাদেশের পতাকা বানিয়েছে। তো আমরা দেখতেছিলাম যে কোন জায়গাটায় নামলে বেশি ভালো হয়। এইখানকার পানিটা অত পরিষ্কার না, যার কারণে আমরা আর এখানে নামলাম না। তো তখন আমাদের অন্য একটা জায়গায় যেতে হলো। তখন কাকা আমাকে বললো চলো তুমি আমার বাইকে এসো আর ওরা 3 জন আটিয়ারে আসুক। আর বললা মাত্র আমি তার বাইকে গিয়ে বসলাম। যাই হোক, আপনারা হয়তো জানেন না যে নদীর পাড়ে বাইক চালানোর ফিলিংসটা কেমন, এটা শুধু যারা চালিয়েছে তারাই বুঝবে। তো আমরা স্বচ্ছ পানির একটা লোকেশন খুঁজে সেখানে চলে গেলাম। তারপর যে যার মতো বাইক রেখে নদীর ভিউ গুলো দেখছিলাম। বলতে হবে আমাদের এই যমুনা নদীটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো এই দিকে দেখেন ওরা 2 জন লুঙ্গি ধরে টানাটানি করতেছে। ওদের আর কি বলবো, মানে ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি। আর এখানে দেখুন একজন গোসল করতে এসেও গার্লফ্রেন্ডের পিক দেখতেছে। মানে বড় ভাইরা যে এখানে আছে তা ওদের কোনো লজ্জা শরম নাই। যাই হোক, আমরা কিন্তু আমাদের বড় ভাইদের সাথে ফ্রি মাইন্ডে মিশি। আপনারা আপনাদের বড় ভাইদের সাথে কিভাবে মিশেন আমাদের কমেন্টে একটু বলে যাবেন। এদিকে আমরা নদীতে নামার জন্য প্রস্তুত হচ্ছে আর অন্যদিকে দেখি বড় ভাই আমাদের জন্য বিস্কুট নিয়ে এসেছে। প্রথমে আমার হাতে একটা বিস্কুট দিয়ে দিল। আমি তো ভেবেছি সবার জন্য একটু একটু করে এনেছে। পরে সে আমাকে বলতেছে একটা 2 জন মিলে ভাগে খা। বলেন তো এটা কোনো কথা? তারপর আমি আমার পার্টনারের কাছে চলে যাই ভাগ করতে, কিন্তু আমি ওকে গিয়ে বলি যে আমি তোকে এটা দিব না। তারপর দেখেন ওর ফেসের অবস্থা কি হয়।
যাই হোক, তারপর ওর হাতে ক্যামেরাটা দিয়ে আমি বিস্কুট ছিঁড়তে থাকি, ছিঁড়ার পর গুনতে থাকি যে কয়টা আছে। যেহেতু 10টা আছে তাই আমি ওকে 5টা দিয়ে আর আমি 5টা নেই। কিন্তু গাইজ আমি তো নাসর বান্দা, আমার কি আর 5টা বিস্কুটে হয়? তারপর আমি ওদের কাছে চলে যাই বিস্কুট চাইতে, কিন্তু ওরা যে গিফটা ওরা কি আমাকে আর বিস্কুট দিবে? যাই হোক, তারপর ও একটু বিস্কুট দেয়, তারপর চলে যায় আরেকজনের কাছে। গিয়ে তো আমি না বলেই কারাগারি করে বিস্কুট নেওয়া শুরু করে দেই। আর গাইস অলরেডি আমি একটা বিস্কুট নিয়েও নেই। তো বিস্কুট খাওয়ার পর আমরা নদীতে নামার জন্য রেডি হই। আর দেখেন নদীতে নামার জন্য বড় ভাই কি খুশি। তো তারপর আমি আস্তে আস্তে নদীতে নামতে থাকি। ভাই পানিটা যে এত ঠান্ডা, গরমের মধ্যে এরকম পানিতে গোসল করার ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা কোনোদিন ট্রাই না করেন। যাই হোক, তারপর আমি 1 2 3 বলে একটা ডুব দেই। ইস কি ঠান্ডা, আমি তো আগেই বলেছি যে এই ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমরা সবাই অনেকক্ষণ মজা মাস্তি করে গোসল করি। তাই আমি আপনাদের সবাইকে বলি, যারা জীবনে একবারও নদীতে গোসল করেন নাই, একবার হলেও গিয়ে নদীতে গোসল করে আসেন, দেখেন মজাটা কত। আবার এই নদীতে গোসল করার কিন্তু অনেক খারাপ দিকও আছে। যারা সাঁতার কাটতে পারেন না তাদের জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর। তো আমরা সবাই সাঁতার কাটতে পারি, যার কারণে আমরা কেউ ভয় পাচ্ছিলাম না। তো আমরা অনেকক্ষণ মজা মাস্তি করে গোসল করি। প্রায় 2 ঘন্টা গোসল করার পর আমাদের গোসল অলরেডি শেষ হয়। তো আমরা গোসল শেষ করে সবাই রওনা দেই বাড়ির দিকে। তারপর যে যার মতো বাইকে উঠে রকেটের গতিতে বন করে চলে আসে বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।